সম্প্রতি আমাদের বাংলাদেশে একটি রাজনৈতিক দল সরকার তাদেরকে নিষিদ্ধ করেছে এবং কেন নিষিদ্ধ করেছে সেটা সম্পর্কে আমরা সবাই অবগত। অর্থাৎ তারা 24-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেই হত্যাযজ্ঞের কারণেই এবং তারা যে সন্ত্রাসী কার্যকলাপ করেছে এটার জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল। সম্প্রতি একটা আলোচনা আমাদের রাজনৈতিক এবং সাধারণ জনগণের মাঝে আবারও নতুন করে এক ধরনের স্বার্থন্বেষী যারা আসলে তাদের কোনো কাজ নেই, তারা মূলত সবসময় সমালোচনাটাকে সামনে এগিয়ে এনে মূল যে থিম, রাষ্ট্রের যে থিম, সেই থিমটাকে আলাদা করতে চায়। আমরা যদি এটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনারা অন্তত পক্ষে আমার এই আলোচনা শুনে কিছু বুঝতে পারবেন। দেখেন, জামাত ইসলামের কেন্দ্র করে 1971 সালে জামাত ইসলাম বাংলাদেশের যুদ্ধ অপরাধ করেছে কিনা বা 1971 সালে জামাতের অবস্থান সম্পর্কে এই 54 বছর পরে এসে জামাতের অবস্থান কি, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এমনকি শাহবাগে বলা হলো যে গোলাম আজমের বাংলায় ঠাই নাই, এরকম বেশ কিছু স্লোগান নিয়ে বেশ কিছু আমাদের বাংলাদেশের যারা সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতা করে, বাংলাদেশে থাকে না, দেশের বাইরে থাকে, ওই শাহেদ বাটপার আলম যারা আছেন তারাই এই কাজগুলো করে থাকে। তারা বিভিন্ন লোকের আসলে কোনো স্ক্রিপ্টটাকে, মূল স্ক্রিপ্টটাকে তারা অন্যদিকে ডাইভার্ট করতে চায়। জামাত ইসলামের অবস্থান সম্পর্কে বেশ কিছু এলোমেলো কথাবার্তার আসা শুরু করছে। আমি আমার এই এজে দাঁড়িয়ে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, মুক্তিযুদ্ধের সময় আমাদের সেই জন্ম হয় নাই, কিন্তু আমরা যেটা স্ট্র্যাটেজি করি, যেটা বুঝছি, সেটা সম্পর্কে আজকে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমার এই অনুষ্ঠান দেখে থাকেন, যারা আমার ইউটিউব এবং ফেসবুকে দেখে থাকেন, সকলের কাছে অনুরোধ, ভালো লাগলে আমার কমেন্টস করবেন অথবা সাবস্ক্রাইব বা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। বাংলাদেশের জন্ম হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর, কিন্তু বাংলাদেশের তৎকালীন যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধকে আলাদা করার দেখার কোনো সুযোগ নাই। এখানে কে জামাত, কে বিএনপি, কে এনসিপি, কে জাতীয় পার্টি, কে আওয়ামী লীগ, এটা দেখার সময় নেই। মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো আপোষ নেই। বাংলাদেশকে মানতে হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মানতে হবে এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে একটি রক্তক্ষয়ী এবং যে উদ্দেশ্য নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে আপনি যে দলেরই থাক না কেন, যে ব্যক্তি হোক না কেন, বাংলাদেশে জন্মগ্রহণ করলে এই আদর্শ আপনাকে অবশ্যই থাকতে হবে। কিন্তু জামাত ইসলামকে নিয়ে যে ধরনের কথাগুলো বলা হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখেন, যারা রাষ্ট্রবিজ্ঞানের জনক তারা বলেন যে সব সময় যুদ্ধের পক্ষে, সব সময় একটি দেশের সব নাগরিকরা যুদ্ধের পক্ষে থাকেন না। হয়তো কিছু নাগরিক বা কোনো একটা দল বা কোনো একটা জাতি বা কোনো একটা বর্ণের লোক সেই মুক্তিযুদ্ধের বিরোধিতা বা মুক্তিযুদ্ধ না, স্বাধীনতার কিছু না কিছু বিরোধিতা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কি সশস্ত্র কোনো আর্মিদের সাথে, পাকিস্তান আর্মিদের সাথে যোগসোগ করে কোনো তারা কিছু করেছে কিনা? আজকে যুদ্ধ অপরাধের যে জাজমেন্টগুলো শেখ হাসিনার সময় করেছে, 6 কিলোমিটার দূর থেকে একজনকে দেখেছে, তিনি 6 কিলোমিটার দূর থেকে 1971 সালে চিন্তা করেন তিনি দেখেছেন, তারই কথা মতন ফাঁসি দেওয়া হয়েছে। এই ধরনের রেডিকুলাস বা হাস্যকর তামাশা ছাড়া জাতির সাথে আর কিছু নাই। জামাত ইসলামের ভুল আছে, জামাত ইসলাম তাদের অবস্থান ক্লিয়ার করেননি, কিন্তু এটাও মনে রাখতে হবে জামাত ইসলাম যে সংগ্রাম করে একটা লম্বা পথ, কাঁটাযুক্ত পথ পাড়ি দিয়ে 24-এর গণ অভ্যুত্থানে তারা কোনো দলীয়ভাবে কিছু করে না, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তারা এভাবে সাপোর্ট দিয়েছে, সেটাকে অবিস্মরণীয় নয়? আমরা কি সেটাকে সাপোর্ট দিতে পারি না? অবশ্যই পারি। 1971 সালের প্রশ্নে জামাত ইসলামের যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে অধ্যাপক গোলাম আজম তিনি 1991 সালে 92 সালে সম্ভবত তিনি বাইতুল মোকাররমে উত্তর গেটে তিনি আইনের মাধ্যমে বাংলাদেশের নাগরিক হয়েছিলেন, পাসপোর্ট তিনি অর্জন করেছিলেন এবং তিনি সেখানে স্পষ্ট বলেছিলেন
যদি আমাদের মুক্তিযুদ্ধের প্রশ্নে ভুল হয়ে থাকে আমরা ভুল ক্ষমাপ্রার্থী, আমাদেরকে মাফ করে দেন। এর পরেও 54 বছর পরেও কিছু সাংবাদিক, কিছু লোক তারা এই কথাগুলো বলে যাবে। তাদের কাজ হচ্ছে ওই পুরানো স্মৃতিগুলোকে, পুরনো ইতিহাসগুলো টেনে বর্তমানের যে অবস্থান, সে অবস্থানকে আজকে আলাদা জায়গায় নিতে চায়। এরা মূলত দেশকে ভালোবাসে না, এরা মূলত দেশের মধ্যে এজেন্ট। তারা ভারত বা অন্য কোনো রাষ্ট্রের আগ্রাসনের এজেন্ট, তারা বাংলাদেশকে এজেন্ডিং করতে চায়। আজকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে বড় যে দাবি, সেটা হচ্ছে যারা এই হত্যাকাণ্ড করেছে 24-এ, তাদের বিরুদ্ধে জাজমেন্ট হওয়া। এই ধরনের আলোচনা সমস্ত প্ল্যাটফর্ম থেকে আসছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 1971 সালে একটা মুক্তিযুদ্ধ, তারপরে শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দিয়েছেন। এরপরে শেখ মুজিবুর রহমান কেন তিনি বাংলাদেশে যারা ছিল তাদের বিরুদ্ধে কেন অ্যাকশনে যান নাই? শেখ মুজিবুর রহমান কি এটা অপরাধ করেন নাই? তার তো উচিত ছিল। জামাত ইসলাম যদি সেই সময় অপরাধ করেই থাকে, তাহলে জামাত ইসলামের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয় নাই? শেখ হাসিনার সময় যখন জামাত ইসলাম তার সাথে আন্দোলন করেছে তত্ত্বাবধায়ক নিয়ে, তখন কোনো সমস্যা ছিল না। যখন এমপির সময় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে, তখন এমপির কোনো সমস্যা ছিল না। জাতীয় পার্টির 1986 যে ইলেকশন হয়েছিল, সেখানে জামাত ইসলাম সেখানে অংশগ্রহণ করেছিল, সেখানে জাতীয় পার্টির কোনো সমস্যা ছিল না। সমস্যা হচ্ছে কখন? যখন জামাত ইসলাম দেখছে যে এটা জনপ্রিয় দল হচ্ছে, যখন সাধারণ মানুষের কাছে যাচ্ছে, তখন বাংলাদেশের কিছু সাংবাদিক, বাংলাদেশের কিছু এজেন্ট, তারা এটাকে মানতে চাচ্ছে না। তারা ভাবছে এই তো জামাত ইসলাম সব শেষ করে দিল, আমাদের যে রমরমা যে টাকার ব্যবসা, আমাদের যে একটা মানে অন্য চিন্তা, যে ধরনের অবস্থা, চাঁদাবাজির চিন্তা, সেটা তো আর করা যাচ্ছে না। জামাত ইসলাম তো সব জায়গায় সব কিছু লোকের তাদের যে স্ট্র্যাটেজি মেনটেন করে চলছে। জামাত ইসলামের যে নেতৃত্ব দিন, সেই নেতৃত্ব থেকে কোনো কারণ ছাড়াই তো তাদেরকে হত্যা করা হলো, তাদেরকে জুডিশিয়ালি কিলিং করা হয়েছে। তাহলে জামাত ইসলাম প্রশ্ন কেন আসছে? আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলেন, যারা সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল মুসলিম লীগ, সেই মুসলিম লীগের অধিকাংশ নেতারা তো বিএনপিতে যোগ দিয়েছিল। তাদের বিরুদ্ধে কেন অবস্থান ক্লিয়ার করেন না? প্রশ্নটা হচ্ছে, আমি যখন আপনার সাথে থাকবো কোনো সমস্যা নেই, আর আমি যখন আপনার থেকে একটু আলাদাভাবে ডাইভার্ট হয়ে জনগণের কাছে যাব, জনগণের কথা বলবো, সমস্যাটা সেখানে। জামাত ইসলাম যে একটা লম্বা পথ অতিক্রম করে এসেছে, সেই লম্বা পথ অতিক্রমের মধ্যে তারা কখনো তাদের স্টাইল বদলায় নাই, কারণ তারা তাদের স্ট্র্যাটেজি ঠিক রেখেছে, কিন্তু স্ট্র্যাটেজিকে বদলাইছে অন্যরা। জামাত ইসলাম যখন মনে করেছে দেশ এবং জাতির কল্যাণে এই মুহূর্তে, এই সময় এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, জামাত ইসলাম সেই সিদ্ধান্তই গ্রহণ করেছে। কিন্তু সমস্যা হচ্ছে তখন যখন ওই সিদ্ধান্তের প্রতি অটল না থেকে দেশকে অন্যের হাতে, অর্থাৎ ভারতের হাতে, কখনো বা অন্য রাষ্ট্রের আগ্রাসনের হাতে যখন অন্য কোনো দল ক্ষমতায়, সেই তাদেরকে সাপোর্ট করে জামাত ইসলাম সেখানে যখন কথা বলে, তখন জামাতকে একাত্তর টানা হয়। জামাত ইসলাম এত সস্তা রাজনীতি করে না। আমার এই এজে আমরা যারা তরুণ প্রজন্মকে ঘৃণা করেছিল এরশাদের পতন হয়েছে। তরুণ প্রজন্মকে অ্যাভয়েড করেছিল শেখ হাসিনা, তার চরম পরিণতি ভোগ করতে হয়েছে। এবং তরুণ প্রজন্মকে অ্যাভয়েড করেছিল 4 দলীয় ঐক্যজোটের সময় সরকার, তারাও 2006 সালে সেটা অবস্থান তারা স্পষ্ট হয়েছে। আজকে তরুণ প্রজন্মের কাছে 71-এর গল্প শুনিয়ে বাংলাদেশকে একটা অন্য জায়গায় নিয়ে যাবেন, সেটা হতে দেবে না। জামাত ইসলাম পাড়া বাংলাদেশে রাজনীতি করছে এবং তারা জনগণের কাছে যাচ্ছে। জনগণ যদি মনে করে জামাত ইসলামের মূল স্বীকার করা উচিত, তাহলে জনগণ তাদেরকে ভোটের মাধ্যমে সেটা বলে দিবে। জামাত ইসলাম 1991 সালে 90-এর নির্বাচনে তাদের অবস্থান ছিল, 96-তে ছিল, 1 সালে ছিল, 8 সালে ছিল, 14, 18 এবং 24-এর ইলেকশনে কোনো নির্বাচন হয় নাই। যদি জামাত ইসলাম এদেশে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে থাকতো, তাহলে তারা এত আসন পেত না, সাধারণ জনগণ তাদেরকে এত ভালোবাসত না। আজকে প্রত্যেকটি
আপনি প্রত্যেকটি এলাকায় যান, কিছু না কিছু জামাত ইসলামের নেতাকর্মী পাবেন। আমি জামাত ইসলামকে সাপোর্ট করছি সেটা নয়, মূল জায়গায় আসছি। কেন জামাত ইসলামকে নিয়ে এই কথাবার্তা বলা হচ্ছে? মূলত তারা জানে যে ইসলামী শক্তির যে উত্থান হচ্ছে বাংলাদেশে, এটা রাজনৈতিকভাবে জামাত ইসলাম অনেকটা এগিয়ে যাচ্ছে। এই জন্য তারা জানে জামাত ইসলাম যদি এই জায়গায় সামনে এগিয়ে যায়, তাহলে তো আমাদের এই যে ধান্দাবাজি চাঁদাবাজির এই অবস্থা, দুর্নীতি, এটা তো আর থাকবে না। এই জন্য তারা মূলত জামাতকে 71 সাল টেনে আনে। আমি এই সমস্ত সুশীলদের বলবো, যারা জামাত ইসলাম নিয়ে স্ট্র্যাটেজি করেন বা যে ধরনের অবস্থানের কথা বলেন, আপনারা জামাতের কোয়ালিটিটা দেখেন, জামাত ইসলামের কোয়ালিটি, তাদের স্ট্রাকচারটা, তাদের কাজের ধরনটা দেখেন। 2024-এর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে আন্দোলন হয় নাই। একটা প্ল্যাটফর্মে আন্দোলন হয়েছে, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন, এইখানে যদি আন্দোলনটা বৈষম্য বিরোধী না হয়ে যদি জামাত ইসলাম জামাতের মতো করতো, বিএনপি বিএনপির মতো করতো, ছাত্র শিবির ছাত্র শিবিরের মতন করতো, ছাত্রদল ছাত্রদলের করতো, এই আন্দোলনে শেখ হাসিনাকে কখনোই বাংলাদেশে তাড়ানো যেত না। কারণ ভারত এটাকে যে করেই হোক তাকে সাপোর্ট দিত। কিন্তু যখনই বৈষম্য বিরোধী ছাত্রের এই যে আন্দোলনের মুভমেন্টটা যারা করেছে, মাস্টার মাইন্ড যারা, আজকে অনেকেই 24-এর গণ অভ্যুত্থানকে কাজে লাগিয়ে উপদেষ্টা হয়েছেন, অনেকেই এখন অনেক কথা বলেন। আপনারা আপনাদের শপথ ভঙ্গ করেছেন। আপনাদেরকে নতুন করে রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়া উচিত। আপনারা কেন বাংলাদেশকে এভাবে সংস্কারের নাম বলে স্টাডি করছেন? আমার যেটা মনে হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসেন। আর যারা এখানে আরও 1-2 আছেন উপদেষ্টা, সত্যিকার অর্থে তারা বাংলাদেশকে ভালোবাসেন। আর তারা আছেন, তারা যদি মনে করেন যে রাজনৈতিক হাসিল করার জন্য আপনারা পরবর্তীতে কোনো কাজ করবেন, জনগণ আপনাদেরকে ছেড়ে দিবে না। শেখ হাসিনাকে ছেড়ে দেয় নাই, আর দলীয় জোটকে ছাড়ে নাই, এরশাদকে ছাড়ে নাই। অতএব যে সরকার আসুক না কেন, জনগণ পরবর্তীতে তাদেরকেও ছাড়বে না। আমি আশা করছি জামাত ইসলাম নিয়ে যে কনফিউশন, আমার দর্শক শ্রোতা যারা আছেন, জামাত ইসলাম যদি ভুল করেই থাকে, আগামী যে ইলেকশন হবে, জনগণ সেখানে ম্যান্ডেট তাদেরকে দিবে কে দিবে না, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর জামাত ইসলামের তরুণ যে নেতৃত্ব এখন, সেই নেতৃত্বকে আপনি 71-এর ট্যাগ দিতে পারেন না। তখন জামাত ইসলামী বাংলাদেশ ছিল, এখন বাংলাদেশ জামাত ইসলামী হয়েছে। তাদের গঠনতন্ত্রের পরিবর্তন এনেছে। এখন সেখানে হিন্দুরাও হতে পারবে, সেখানে অন্য ধর্মাবলম্বীরাও সেখানে কর্মী সমর্থন হতে পারবে। তারা তাদের গাইডলাইন্স তারা চেঞ্জ করেছে। তো সুতরাং এখন যদি 71-কে টেনে এনে বাংলাদেশের মূল স্পিরিট, গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্পিরিটটাকে যদি আলাদা জায়গায় নিতে চান, তাহলে বাংলাদেশের জনগণ এটাকে কখনোই গ্রহণ করবে না। এই হলুদ সাংবাদিকতা বাদ দিয়ে বাংলাদেশের জনগণের পার্স বুঝেন, বাংলাদেশ অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা করি। আর বাংলাদেশকে নিয়ে যারা অন্য চিন্তা করেন যে বাংলাদেশকে ইসলামী শক্তির উত্থান দিবেন না, দেখেন এখানে 2টা শক্তি একসাথে কাজ করছে। একটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি, আর একটা হলো বাংলাদেশি মুসলমানদের ইসলামী জাগ্রত শক্তি। এই 2টা শক্তি এক হয়ে বাংলাদেশকে যে সামনের দিকে নেতৃত্ব দিতে যাচ্ছে, এখানে যারা বাংলাদেশকে অ্যাভয়েড করে অন্য কিছু করার চেষ্টা করছেন, কোনো লাভ হবে না। বাংলাদেশের জনগণ নিশ্চিত তারা তাদের আসল জায়গায় যাবে, এবং আগামীতে যে নির্বাচন হবে সেখানেই অবশ্যই জনগণ প্রমাণিত করবে যে মুক্তিযুদ্ধের সময় জামাত ইসলামের কী ধরনের অবস্থা ছিল। সেটা যদি ওই ব্যালট পেপারের মাধ্যমে প্রমাণ করে, তাহলে সেটা পরিষ্কার হয়ে যাবে।